সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দি পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আলোচনা করব যে বিষয়ে নির্বাচন নিয়ে রাজনীতি। নির্বাচন নিয়ে রাজনীতি, রাজনীতি নির্বাচনের জন্যই হয়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, যিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক। আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য এবং সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যুগ্ম মহাসচিব, সিনিয়র না, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম নির্বাচন নিয়ে রাজনীতি। রাজনৈতিক দলের উদ্দেশ্যে তো নির্বাচন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করা। এখন একটা অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে। এই সময় নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, বিচারের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ বাতিলের দাবিও আছে। রাজনীতিতে এখন যেই দাবিগুলো সোচ্চার, যেই শব্দগুলো সোচ্চার, মানবিক করিডোর, নারী সংস্কার কমিশন, যে কোনো বিষয়ে আমরা আলোচনা করতে পারবো। মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন বিষয়ে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটা কথা বলেছেন যে এই সরকার অবৈধ না হলেও নির্বাচিত নয়। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছিলেন। আর জামায়াতে ইসলামের পক্ষ থেকে আগামী রমজানের আগে অথবা এপ্রিলের আগে নির্বাচনের কথা বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন দিতে এত সময় লাগার কথা না। আর এনসিপি বা নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের বক্তব্য হলো নির্বাচন হতে দেওয়া হবে না আওয়ামী লীগের বিচার এবং তাদেরকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত। আপনি শুরু করতে পারেন যে কোনো জায়গা থেকে। এতে কোনো সন্দেহ নয়, আপনি যেরকম করে শিরোনামটা করেছেন, নির্বাচন নিয়ে রাজনীতিতে একটা যেমন ঘুঁট পাকানোর মতো অবস্থা হয়েছে, এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেক মানুষ জিজ্ঞেস করে আমাদেরকে এরকম করে, ভাই ভোট কি হবে? আর ভোট না হওয়ার কী কারণ আছে? ভোট তো হতে হবে, কারণ দেশে যদি আপনি গণতন্ত্র চান তাহলে নির্বাচন লাগবে, এবং নির্বাচন ছাড়া তার গণতন্ত্র হবে না। সে ভোটই হবে কি না, এটা কীরকম প্রশ্ন, কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্নটা আসছে। আসবার কারণ হিসেবে আমি মনে করি, ধরেন গত 3টা টার্ম তো নির্বাচন হতে পারে না, এগুলোকে নির্বাচন বলে না। জনগণ লড়াই করেছে একটা ভালো ভোটের জন্যে, যেই ভোট সবার কাছে গ্রহণযোগ্য হবে, এবং সেই ভোট করবার জন্যে এর আগে যে সমস্ত ব্যবস্থা ছিল, যে সমস্ত বিধান ছিল, এগুলো সব কিছু সংস্কার করে একটা ভোটের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এইখানে একটা বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হচ্ছে কি, সংস্কার বিষয়টা অনেক বড়। তো মানে সংস্কার, আপনি ধরেন একটা কাঠের সংস্কার কি হতে পারে? খুবই একটা সুন্দর ফার্নিচার হতে পারে। আবার সেই ফার্নিচারের মধ্যে কোনটা কত সুন্দর সেটা আরেক বিতর্ক হতে পারে। তো সংস্কারও কত ভালো হতে পারে, আরও ভালো হতে পারে কিনা, আরও সুন্দর হতে পারে কিনা, এরকম বিতর্ক করা যায়। কিন্তু এদেশের জনগণ যেটা আকাঙ্ক্ষা করেছিল এবং এখনও করে, সেটা ছিল ন্যূনতম সংস্কার, যা একটা ভালো নির্বাচন গ্যারান্টি করবে। একটা মিনিমাম সংস্কার যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যে ভোটটা সবাই নিতে পারবে। আমি আমার বিবেচনায় বুঝি যে সংস্কার করতে গিয়ে সরকার অনেকগুলো কমিশন করেছে, তারা সব প্রস্তাব তৈরি করেছে, রাজনৈতিক দলগুলোর কাছে, অংশীদের কাছে দিয়েছে। সেইটা একটা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। মানে ধরেন 166টা প্রস্তাব, এতগুলো রাজনৈতিক দল, এর মধ্যে প্রায় 50টার কাছাকাছি রাজনৈতিক দল কথা বলেছে, মত তো আর মিলবে না। তো এই সংস্কারগুলো করবে ঠিক আছে, ভিন্ন ভিন্ন মত, আমাদের একটা বিভাজিত সমাজ। ডক্টর ইউনূস বলেছেন যে আমি কোনো সংস্কার চাপিয়ে দেব না, আমি সেই সংস্কারেই হাত দেব যেটা সর্বসম্মত, যেটার মধ্যে ঐকমত্য আছে। তাহলে ঐকমত্য কেমনি বুঝবেন? ওনারা যে স্প্রেডশিট দিয়েছেন সেইখানে আমি টিক মার্ক দিয়েছি, যারা যারা স্টেক হোল্ডার আছে, ইয়েস মানে এটা ইয়েস, এইটা নো, এরকম দিয়েছি। তো কতগুলোতে ইয়েস আর কতগুলোতে নো, সেটা নিয়ে সংস্কার করে দেন। এটা তো দেওয়া হয়ে গেছে, এটা খুঁজে বের করতে দেরি হওয়ার কথা না।
এই হিসেবে আমি একটা কথা বলতে পারি যে এখন ন্যূনতম সংস্কার বলেন অথবা ঐক্যবদ্ধ চিন্তার ভিত্তিতে সংস্কার বলেন, সেটা তো এক্সপোজড, এটা তো করে দিলেই হয়, কিন্তু এটা করা হচ্ছে না। কেন? এইখানে প্রফেসর ইউনূস প্রথম দিকে বলেছেন উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারেন, পরে আবার ওনার আগে তার দুইজন উপদেষ্টা বলে দিলেন না এটা জুন মাস লাগবে। উনি আবার কথা বদলালেন, বলেন জুন মাস মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে। এখন এই ডিসেম্বর থেকে জুনের মধ্যেই কথাটা ঘুরছে, যেরকম লটারি এটা ঘুরে না, ঘুরে কোনটাতে যে স্থায়ী হচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। এই কারণে প্রশ্নটা তৈরি হয়েছে। কারণ এমনিতে তো ধরেন দেখা যাচ্ছে কতগুলো মৌলিক বিষয় আমি বলবো বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে। যেমন বিএনপি নিঃসন্দেহে এখন দেশের সবচেয়ে বড় দল এবং সেই হিসেবে সবচেয়ে বড় অংশী। তারা বলছে সংবিধানগত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর সংস্কার একটা অনির্বাচিত সরকার করতে পারে না, এটা নির্বাচিত সংসদের কাছে যেতে হবে। কথার মধ্যে যুক্তি আছে। আপনারাও কি এর সাথে একমত? আপনার দল না, আপনি যদি এন্টায়ারটি দেখেন, সব প্রশ্ন মিলে দেখেন, তাহলে তার মধ্যে 10টা জিনিস একমত আছি, আবার 4টা একমত তাই থাকতে পারে। যেহেতু সংবিধান সংস্কারের কথা আছে, সংবিধান সংস্কারের বিষয় তো সংবিধানেই সুস্পষ্ট নির্দেশনা আছে। হয় কি, ধরেন যেরকম LA4 আন্ডার ইলেকশন হয়েছিল না পাকিস্তানে, সেরকম সর্বসম্মতভাবে যদি বলে যে এই 4টা বিধান আমরা এরকম করে মানব, যখন সংসদ গঠিত হবে আমরাই তো যাব, আমরা এই 4টা সংশোধন করে নেব, সাবজেক্ট টু দ্যাট এখন এর ভিত্তিতেও, এটাও একটা হয়। এটা আপনি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বলেন, কিংবা একটা অধ্যাদেশ বলেন, কিংবা সরকারের বিশেষ আদেশ বলেন। যেমন বিএনপি অনেকগুলো ব্যাপারই কিন্তু সংস্কারের যে প্রস্তাব আছে সেটা একমত হয়েছে। আমরা তো একসাথে আন্দোলন করেছি, সেই আন্দোলনে চলতে চলতে আমরা সংস্কার তো প্রথম আমরা বলেছিলাম, সেই সংস্কারের 31টা দফাতে আমরা 41-42টা দল একমত হয়েছে যে এই কটা বিষয় এইভাবে সংস্কার হতে পারে। তাহলে একটা ঐক্যবদ্ধতা তো ওইখানে আছে। সেইটার ভিত্তিতে আমি বলছি, যদি এমন হয় বাকি দলগুলো ঠিক আছে 31টা পয়েন্টে একমত হতে পারলো না, কিন্তু অনেক আলোচনা করে 21টা পয়েন্টে একমত হলাম, তো 21টার পরে আমরা ধরে নিলাম যে এটার সংশোধন হবে, এই ভিত্তিতে নির্বাচন হবে। আপনার কাছে আসবো খায়রুল কবির খোকন, নির্বাচন সংস্কার নিয়ে অনেক কথা বললেন মাহমুদুর রহমান মান্না, আপনার কাছ থেকে জানতে চাই বিএনপির স্পষ্ট অবস্থান কি? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সম্মানিত সঞ্চালক, আমার শ্রদ্ধেয় আমাদের আলোচনা নাগরিক কমিটির আহ্বায়ক এবং ডাকসুর দুবারের নির্বাচিত বিবি, আমার শ্রদ্ধাভাজন নেতা মাহমুদুর রহমান মান্না ভাই, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মান্না ভাই তো যে কথাগুলি বলেছেন সেটা যথার্থই বলেছেন। এই বর্তমান এই প্রেক্ষাপটে এই নির্বাচনের এই বিষয়টি এখন নিয়ে আমাদের ভোট কি আসলে হবে কিনা, এই কথাটাই যে জনগণ বলছেন, এটার পিছনে অনেক যৌক্তিক কারণ রয়েছে। কারণ আমরা আশা করেছিলাম যে একটা যে পরিবর্তিত পরিস্থিতি, ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, যে 16 বছর আন্দোলনের মধ্যে দিয়ে যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা জায়গাটা তৈরি হয়েছিল, আমাদের সবারই সমর্থনে আমাদের ডক্টর ইউনূস সরকার তার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। তার মানে সঙ্গত কারণেই মানুষ যেটা বলেন 3টি নির্বাচনে বা বললে 4টে নির্বাচনও আমি বলবো যে সেই নির্বাচনও মানে 2008 নির্বাচনে বিতর্কিত ছিল। পরে 2014, 2018, 2024 তার দিনের ভোট রাতে হয়েছে। আমি আড্ডামিগুলো তো আমরা সবাই জানি জনগণ ভোট দিতে পারেনি। সেই মানুষ মানে একটি সুন্দর ভোট চায়, যে একটা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার জন্য মানুষ বর্তমানে মুখিয়ে আছে যে এখন তো বাধা কোথায়, এখন তো আমরা আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা, আমার ভোট দেওয়ার যে আমার যে মৌলিক অধিকারটা, সেটা থেকে কেন আমি বঞ্চিত হচ্ছি। 8 মাস পেরিয়ে গেল, তখনও তারা যেটা বললেন, মান্না ভাই বলেন যে গত মানে কদিন আগে আমাদের এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে সে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলছে। আমাদের জনমনে একটা আশার সঞ্চার হয়েছিল যে ডিসেম্বরের একটি রোড ম্যাপ হয়তো ঘোষণা হবে আর কি। তারপরে পরবর্তীতে সেটা আবার চলে গেল যে আগামী জুন পর্যন্ত হতে পারে। তো আগামী জুনের পরে যদি আবার বলে যে আবার ডিসেম্বরে, তাহলে কি আরও 1-1.5 বছর পিছিয়ে যাবে? মানে সেই সম্ভাবনাটার মানুষের মধ্যে দুয়াশা, মানুষের মধ্যে যে আস্থার
আস্থা বিশ্বাসের জায়গাটা মানে সংকুচিত হচ্ছে, মানে তাদের যে জনপ্রিয়তাটা দিন দিন হ্রাস পাচ্ছে জনগণের কাছে। আস্থা বিশ্বাসের জায়গাটা থেকে মানে মানুষের মধ্যে চিড় ধরছে যে আসলে কি তারা নির্বাচন দিতে যাচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে না। আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরায় একটা সাক্ষাৎকারে কিন্তু তিনি বলেছেন যে এই সরকার চলে যাক, এটা সাধারণ জনগণ চায় না। না, সেটা কারো ব্যক্তিগত মতামত থাকতে পারে, কোনো কারো বিশেষ, কিন্তু মাস পিপল কী চায়। আমরা অতীতে কি দেখেছি, অতীতে আমরা 91-এর যে 1991 সালে যে স্বৈরাচার সামরিক জান্তা এরশাদের পতনের পরে আমরা দেখেছি যে শাহাবুদ্দিন সরকারের অধীনে 3 মাসের অধীনে কিন্তু পৃথিবীর একটা দৃষ্টান্তমূলক একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সুন্দর দৃষ্টান্ত। সেটা অনেকে তখন বলেছিলেন যে নির্বাচন পদ্ধতিটা আমার বাইরে, এই কেয়ারটেকার গভর্নমেন্টের পদ্ধতির বাইরে এক্সপোর্ট করা যেতে পারে, এই ধরনের কথা হয়েছিল। তখন সেখানে যদি পরবর্তীতে আরও যে নির্বাচনগুলো 1996-এ 2001-এ সেই নির্বাচনগুলো কিন্তু দেখা যাচ্ছে 3 মাসের মধ্যে সম্পন্ন হয়েছে। একটি সরকার পরিবর্তনের 3 মাসের মধ্যে নির্বাচনের মধ্যে একটি সরকার হয়, মানে নতুন সরকারের প্রত্যাশা মানুষের কাছে থাকে, রাজনৈতিক দলগুলি সবাই। তো সেখানে তাদের বাধাটা কোথায়? সংস্কার এবং বিচার, এটা তো নির্বাচনের বিকল্প হতে পারে না। মানে এটা একটা চলমান প্রক্রিয়া, সংস্কার এবং বিচার। সেটা বিচারের কার্য, বিচার চলবে, সংস্কার চলবে, যারা অপরাধী বিচার হবে। কিন্তু নির্বাচন, জনগণের ভোটের অধিকার বন্ধ রাখার, এটা আমার মনে করি তারা যেহেতু এই নির্বাচিত সরকার না, তারা একটা নৈতিক ভিত্তির উপর এসে দায়িত্ব নিয়েছেন। আমরা সবাই সমর্থন জানিয়েছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী উনি হয়েছেন, ওনার কাছে তো মানুষের প্রত্যাশা অনেক বেশি। যে শাহাবুদ্দিন সরকার যদি 3 মাসের মধ্যে পারেন, তাহলে তার মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তির কাছে মানুষের যে মাস পিপলের যে প্রত্যাশা, সেটা আরও অনেক বেশি। সেই কারণে আমি মনে করি যে এটা নিয়ে দিন যতই মানে যাচ্ছে, মানে প্রলম্বিত হচ্ছে, টালবাহানা হচ্ছে, এবং এটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ, সংশয় সৃষ্টি হচ্ছে। তো এটা এই বিষয়ে আমি মনে করি যে আমাদের স্টেক হোল্ডার রাজনৈতিক দল, দেশের জনগণ একটা সার্বভৌম পার্লামেন্ট দেখতে চায়। পার্লামেন্টের মাধ্যমে সংস্কারগুলো হবে। ইতিমধ্যে কিন্তু এটা যেটা আমাদের মান্না ভাই বললেন যে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা আমাদের দলের থেকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের আলী রিয়াজ তিনিও বলেছেন, সংবিধান কমিটির প্রধান, যে উনি বলেছেন যে অধিকাংশ সংস্কার তো বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, উনিও স্বীকার করেছেন। তো সেখানে বলছেন যে সব একমত না হলেও যেটা মান্না ভাই বললেন যে 21টা দফাতে একমত হতে পারে। তো সেটার ভিত্তিতে আমার মনে হয় যে যেই সংস্কারগুলি না করলেই নয়, সেটা করে তো তারা একটা দিতে পারে, রোডম্যাপ দিয়ে দিতে পারে। কিন্তু এটাকে সংস্কার এবং বিচার না হওয়া পর্যন্ত তারা কেউ বলছেন যে নির্বাচনটা তারা মেনে নেবেন না। তাদের উদ্দেশ্যটা কি, তারা কি চাচ্ছেন? অনির্বাচিত সরকারের কাছে দেশ জাতি নিরাপদ না। স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তারপরে ধরেন আমাদের মানুষের যে মৌলিক অধিকার এবং দ্রব্যমূল্য, সব কিছুই তো মানে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং সেই পতিত ফেসিবাদের দোসর দালালরা আবার তাদেরকে পুনর্বাসনের একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। যতই প্রলম্বিত হচ্ছে, নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে, ততই সেই পতিত স্বৈরাচারের বা সেই ফেসিস্ট স্বৈরাচারের দোসররা আবার নতুন করে, দোসররা আবার নতুন করে আবার একটা মানে ষড়যন্ত্র তারা করতে পারে, সেই আশঙ্কা মানুষের আছে। তাই মনে করি যে এই সুযোগ না দিয়ে তাদের বিষয়টা জনগণের কাছে স্পষ্ট হওয়া দরকার। তাই আমরা চাই এই সরকার আমাদেরই সরকার, আমরা এই সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছি। যেটা কদিন আগে আমরা দেখেছিলাম, বলেছেন যেটা অবৈধ না হইলেও এই সরকারকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনিও বলেছেন যে সেখানে তার বক্তব্যতে কিন্তু স্পষ্ট মানে উনি উল্লেখ করেছেন এটা, যে আমরা নিঃশর্ত সমর্থন দিয়েছিলাম। তার অর্থ না অনন্তকালের জন্য আমরা সমর্থন দিয়ে যাব, কিন্তু আমরা নির্বাচন, আমরা রাজনৈতিক কর্মী, আমরা রাজনীতি করি, আমরা তো জনগণের নির্বাচন পূর্ব শর্ত নির্বাচন, গণতন্ত্রের সেই গণতন্ত্র উদ্ধারের জন্য কিন্তু বঞ্চিত জনগণের ভোটাধিকারের জন্য আমরা 16 বছর লড়াই করেছি। মাহমুদুর রহমান মান্না, আরো 2টি বিষয় আপনার মতামত জানতে চাই। এখন মানবিক করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা গত শুক্রবার একটা কথা বলেছিলেন, তার প্রেক্ষিতে আজ নিরাপত্তা উপদেষ্টা একটি কথা বলেছেন, কোনো চুক্তি হয়নি। আর একটা বিষয় হলো, যেই সংস্কার কমিশনগুলো সরকার করেছে, নারী সংস্কার কমিশন যেই প্রস্তাবগুলো দিয়েছে, তার মধ্যে কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করছে ইসলামী দলগুলো, যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী, এবং সেগুলো বাতিলের আহ্বান জানিয়েছে। দুটো আলাদা করে যদি জিজ্ঞেস করেছেন, আমি আলাদা করে জবাব দেব, তবে যদি ভুলে যাই আমাকে একটু সাহায্য করবেন। জি শিওর। প্রথম কথা হচ্ছে যে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়েছে সে কথা তো কেউ বলেনি, কিন্তু তারাই বলেছেন এটা নীতিগতভাবে সরকার সম্মত হয়েছে। তো নীতিগতভাবে
মানে সম্মত হওয়া থেকে একটা চুক্তি হওয়ার ডিফারেন্স কতখানি? ইনটা বাকি আছে, লেখালেখি বাকি আছে, এই তো তাদের সই করা বাকি আছে, কিন্তু আপনি অ্যাগ্রি করেছেন যে এটা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধরেন কোনো একটা এলাকা কোনোভাবে ব্লকড হয়ে গেছে চতুর্দিক দিয়ে, সেখানে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, খাদ্য সংকট, ঔষধ সংকট, অন্যান্য সংকট দেখা দিয়েছে, তাদেরকে কি এই সাহায্য দেওয়া যাবে? আন্তর্জাতিকভাবে স্বীকৃত, নিশ্চয়ই তাদেরকে এই সাহায্য দেওয়া যেতে পারে। এবং সেই সাহায্য দেওয়ার জন্যে মানে তার আশেপাশের যে সমস্ত দেশ এমনকি হোস্টাইল আছে, শত্রুভাবাপন্ন, তারাও সে সহযোগিতা করে, কিংবা ধরে এয়ার স্পেস দেয়, অন্যান্য কিছু দেয়। সেই হিসেবে মানবিক করিডোর দেওয়ার নীতিগতভাবে বিরোধিতা করবার প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে মানবিক করিডোরের কথা বলছেন, এক নম্বর হচ্ছে এটা আপনাকে কোনো সমস্যার মধ্যে ফেলে কিনা, আপনি কোনো প্রশ্নের মধ্যে পড়েন কিনা, আপনি কোনো বিপদের মধ্যে পড়েন কিনা, আপনি কোনো আইন লঙ্ঘন করেন কিনা, অথবা এক কথায় বলা যায় প্রচলিত বিধানের বাইরে আপনি কিছু করছেন কিনা। এরকম একটা প্রস্তাব আমি কারো কাছে শুনেছি যে মিয়ানমারে ধরেন বে অফ বেঙ্গলের সাথে খুব কাছাকাছি যে 3টা পোর্ট আছে, তার মধ্যে 2টো আছে আপনার ডিপ সি পোর্ট, এই জায়গাগুলো দিয়ে তো দেওয়া যেতে পারে। কেউ কেউ বলছেন কিন্তু যদি সমুদ্র সীমার মধ্যে মিয়ানমার বাধা দেয়, অতএব তাদের কাছে বিকল্প নাই, অতএব বাংলাদেশের মধ্যে দিয়ে দিলে অসুবিধা কী? জাতিসংঘ বাংলাদেশকে এই ব্যাপারে অনুরোধ করেছে বলে শুনেছি, কিন্তু জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন, তার সাথে আমাদের বৈঠক হয়েছিল, উনি কিন্তু এই সম্পর্কে কিচ্ছু বলেন নাই। আমরা এই পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারে আছি। চেয়েছি কি জাতিসংঘ? কেন চেয়েছে? এবং আপনি যে যদি নীতিগতভাবে সম্মত হন, আপনার কাছে কি কোনো গ্যারান্টি আছে এইখানে যে জাতিসংঘ বা অন্যান্য দেশ ত্রাণ সামগ্রী পাঠাবে, সাহায্যের বিষয়ে পাঠাবে, তার সাথে যে অস্ত্র যাবে না? আপনার কাছে কোনো গ্যারান্টি ক্লজ আছে? সেকেন্ড কথা হচ্ছে আপনি পাঠাবেন কার কাছে? ওইখানকার অথরিটিকে। মিয়ানমারের এই অঞ্চলটা, রাখাইন প্রদেশ যেটা, সেটা প্রায় সম্পূর্ণভাবে আপনার এই আরাকান আর্মির দখলে। ওখানে তো মিয়ানমার গভর্নমেন্ট নেই। আরাকান আর্মি তো কোনো বৈধ প্রতিষ্ঠান নয় যার সাথে আপনি চুক্তি করতে পারেন। বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে করতে পারে না। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটাই উপদেষ্টা সিকিউরিটি অ্যাডভাইজার ডিজি বলেছেন, যে মিয়ানমার গভর্নমেন্টই তো অ্যাগ্রি করে নাই এরকম একটা চুক্তি বা সমঝোতার ব্যাপারে যে এইভাবেই করিডোর দেওয়া যেতে পারে। তা আপনি কার কাছে দেবেন? পুরো বিষয়টা সরকার কারোর সাথে কোনো কথা বলেনি। কেন সরকার কথা বলবে না? কেন? একটা চুক্তি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন এই ক্ষেত্রে একটা, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরই শক্তভাবে এর প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে আমরা আরেকটি গাজা হতে চাই না। আমিও একইভাবে প্রতিবাদ করছি। আমরা গাজা হব না সিরিয়া হব নাকি ওই আলোচনা আমি করছি এখন। আমি বলছি আপনি যে দিচ্ছেন, আপনি নিজে তো নির্বাচিত নন, ক্ষণস্থায়ী একটা সরকার, আপনি কীরকম পারেন? আপনি এত তড়িঘড়ি কি? আর কারোর সাথে কথা বললেন না কেন? এই যে সবার সাথে ঐক্যের কথা বলা হচ্ছে, সবাই মিলে সম্মিলিত দেবে, ঠিক আছে করেন, আমরা তার সাথে আছি। কিন্তু আমাদের মধ্যে যদি ভয় হয় যে এই জিনিসটা দেওয়ার ফলে শেষ পর্যন্ত আমেরিকা আর চীনের মধ্যে যে দ্বন্দ্ব, সেটার প্রভাব আমাদের দেশের মধ্যে পড়বে, তাহলে আমি এটা করতে চাইবো কেন? ওই এলাকাতে রাশিয়ার স্বার্থ আছে, ইন্ডিয়ার স্বার্থ আছে, কেন এই চক্রের মধ্যে আমি যাচ্ছি উইদাউট ডিসকাসিং? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেই জন্যেই এটার বিরোধিতা যারা যারা করছেন, আমি মনে করি দে হ্যাভ পয়েন্ট ফর দেম। নাহলে মানে যে কোনো একটা চুক্তি আপনি করে ফেলতে পারেন দেখি কারোর সাথে, নিয়মিত আছে। ধরেন নর্মালি যদি পার্লামেন্ট থাকতো, তারপরেও গভর্নমেন্ট বাইরে কারোর সাথে চুক্তি করে সেটা পার্লামেন্টে প্রেস করতে হয়। যদিও শেখ হাসিনা আমলে করা হয়নি এটা, কিন্তু এটা একটা বিধান। আর এইখানে আপনি একটা অনির্বাচিত সরকার, আপনি এরকম একটা ব্যাপারে সম্মত হয়ে যাবেন। নারী সংস্কার কমিশনের বিষয়, নারী সংস্কার কমিশনের কিছু সংস্কার প্রস্তাব নিয়ে ইসলামী দলগুলো এর বিষয়ে প্রতিবাদ করেছে, কিন্তু তাদের ওই প্রতিবাদের মধ্যে অবশ্যই যে মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে কিনা আমি শুনিনি। না না, মানবিক করিডোর নেই, এটা ওর মধ্যেই থাক। কিন্তু ধরেন যে এই যে বলা হচ্ছে যে কোরআন সুন্নাহর পরিপন্থী, এগুলো কি কি তা আমি জানি না, তারা এগুলো ব্যাখ্যা করেননি। এবং একটা খারাপ জিনিস হয়েছে কি জানেন, আজকাল দেখছি
যেটা একেবারে হওয়া উচিত ছিল না, বিশেষ করে জুলাই আগস্টের পরে। এটা হলে এটা মানব না, এটা করতে দেব না, এটা বাধা দেওয়া হবে না। কেন বাধা দিতে যাবো কেন? আপনি তো কথাই বলছি, এখন তো আগের অবস্থা নাই। এখন বাঘ, ব্যক্তি, সংগঠন, মুদ্রণ প্রকাশ করার স্বাধীনতা আছে, আপনি কথা বলতে পারেন। এখন হচ্ছে না, এখন প্রায় সবাই সবার সাথে কথা বলছে এই দেশের রাজনৈতিক দল। তো কথা বলবেন, বলে আপনি বোঝাবেন এবং তার ভিত্তিতে হবে। তার আগেই আপনি বলছেন এইটা করতে দেব না, টোনটা ভালো না। আমি মনে করি ওইটা আমি সমর্থন করতে পারবো না। বাকি আমি মনে করি নারী নীতি একটা হওয়াই উচিত। আমাদের দেশের নারীরা বহুভাবে বহু বছর ধরে নিগৃহীত, নিষ্পেষিত, বঞ্চিত, এমনকি পদারত। যত বেশি আপনি গণতন্ত্র চাইবেন, তত বেশি নারী স্বাধীনতার কথা আপনাকে বলতে হবে। ধন্যবাদ খায়রুল কবির খোকন। আপনার কাছ থেকেও মানবিক করিডোর এবং নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে শুনতে চাই। এরপরে আপনার কাছে আসবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরশু বাংলাদেশে আসছেন তার 2 পুত্রবধূ সহ। ধন্যবাদ। আমাদের বর্তমান সরকার যে মানে আপনার রাখাইনে দুর্ভিক্ষের কারণে যে মানবিক করিডোর দেওয়ার যে মানে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এটা ইতিমধ্যে ব্যাপক বিতর্ক, এবং সেটার বিরুদ্ধে আমাদের দলের পক্ষ থেকে সরাসরি আমরা বলেছি যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এটা হুমকি হবে বলে আমরা মনে করি, আমরা মনে হয় জনগণও মনে করে। এবং আমরা মনে করি যে আপনি দেখেছেন আমাদের দলের একটি চেয়ারম্যান, তিনিও বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে আমার দেশের জনগণই নিতে পারে বা সার্বভৌম পার্লামেন্টই নিতে পারে। এই বর্তমান এই অন্তর্বর্তীকালে এই সরকার, অনির্বাচিত সরকার, তারা এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে তারা জনগণের সাথে আলোচনা করে নাই, তার বিরোধী দলের সাথেও তারা কোনো মত নেয়নি। তারা মানে জাতিসংঘ যদি প্রস্তাব দেয় তাহলে হয়তো সেই বিষয়টি মানবিক কারণে বিবেচনা করার বিষয়টি করবে। তারা একটা মানে সিদ্ধান্ত তারা কিছু বলছে, সরকারের পক্ষ থেকে তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে যে রাখাইনে যে অবস্থা রয়েছে, কোন প্রক্রিয়া, কোন পদ্ধতিতে তাদেরকে সেখানে এই মানবিক করিডোর দেওয়া হবে তা এখনও তারা প্রশ্ন করেনি। তারা এখনও মানে বলছেন যে তারা আমাদের একটা প্রস্তাব দেওয়ার একটা চিন্তা ভাবনা করছেন। তো সেখানে আমি মনে করি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আরও ধরেন চায়না, মিয়ানমার, চায়না এবং আমাদের ভারত এটার সাথে মানে হইতে পারে, জড়িয়ে যেতে পারে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখাইন জান্তা সরকার সাথে তারা কোনো অনুমতি নিয়েছে কিনা, সেখানে তারা সম্মতি দিয়েছে, এখনও কোনো সম্মতি দেয়নি। মিয়ানমার সরকার কিন্তু এখনও সম্মতি দেয়নি যে আমরা যে মানবিক কারণে যে আমরা করিডোর চাচ্ছি, যে ত্রাণ সামগ্রী তাদের পাঠানোর ক্ষেত্রে যেটা জাতিসংঘ সেটা এখনও অফিসিয়ালি প্রস্তাব করলে সেটা আমরা বিবেচনা করব, সেটা কিন্তু এখনও তারা দেয়নি, অনুমতি দেয়নি। তারা অনুমতি না দেয় তাহলে যদি আমরা সীমান্ত অতিক্রম করি তাহলে ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হবে, লঙ্ঘন হবে, এবং এটা সম্পূর্ণ হবে, অবৈধ হবে। অবৈধ হলে সেখানে আবার একটা সংঘাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি মনে করি বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, একটা মানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে এই বিষয়টি মানে সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে হয় যে এই সরকারের আমাদের সমস্ত রাজনৈতিক দলের সাথে, যেহেতু এখন পার্লামেন্ট নেই, রাজনৈতিক দলের মতামতের ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা জনগণ মেনে নেবে বলে আমার মনে হয় না। কারণ এটা একটা মানে কি বলা যায়, একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেখানে আশা করি যে এই বিষয়টির নিরাপত্তা বিশেষজ্ঞ যারা, তারাও কিন্তু এই বিষয়ে কিন্তু তারা চুলছাড়া বিশ্লেষণ করেছেন। আমাদের হুমায়ুন কবির সাহেব, যে আমাদের সাবেক যে পররাষ্ট্র সচিব, তিনিও বলেছেন যে এটা ওই দেশের মানে ছাড়া, সম্মতি ছাড়া, 4টি দেশের বিষয়ের সম্মতি ছাড়া যদি করতে যাওয়া হয়, মানে সিদ্ধান্ত হয়, তাহলে এখানে হিতে বিপরীত হতে পারে। সেই বিষয়টি আমার মনে হয় যে যেটা মানবিক বিষয়, ঠিক আছে, সেই ব্যাপারে আমরা করতে পারি, কিন্তু জাতিসংঘের উদ্যোগ নেওয়ার পরেই সেটা আমাদের সবাই করতে হবে। এছাড়া একক সিদ্ধান্ত যদি এই সরকার নেওয়ার কোনো নৈতিক অধিকার নাই, কারণ তারা জনগণ নির্বাচিত প্রতিনিধি না। বেগম খালেদা জিয়া 4 মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরছেন মঙ্গলবার। বিএনপিতে এর প্রতিক্রিয়া বা প্রভাব কি পড়বে বিএনপির? এবং আর একটা বিষয় যেটা আলোচনা হচ্ছে যে তার সাথে 2 পুত্রবধূ ফিরছেন। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তিনি ফিরছেন। তিনি অনেকের মধ্যে আলোচনা আছে তিনি হয়তো বিএনপির কোনো পর্যায়ের নেতৃত্বে আসতে পারেন বা আনা হতে পারে বা এরকম কিছু।
হ্যাঁ, তো এখন আমাদের যেটা আমরা ইতিমধ্যে আমরা যেটা আমাদের আমরা জেনেছি যে আগামী মানে ডে আফটার টুমোরো মঙ্গলবার দিন উনি আমাদের বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা জানি যে আমাদের প্রথম বাংলাদেশ বিমানে আসার বোধহয় সিদ্ধান্ত হয়েছিল, তার পরবর্তীতে আমরা জানি যে তিনি ওই যে কাতারের মানে আমিরের দেয়া যে মানে রাজকীয় মানে আপনার এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স দিয়ে উনি যেটাতে গিয়েছিলেন আমাদের লন্ডনে, সেইটা দিয়েই উনি আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং সেই ব্যাপারে তার মানে মানে সুস্থতার কথা বিবেচনা করে সেটা মানে ব্যবস্থা করা হয়েছে। সেটা গতকালকে শিফটের পরের দিন গিয়েছে, আগামী মানে পরের দিন মানে মঙ্গলবার দিন 10:30টার দিকে তিনি অবতরণ করবেন আমরা আশা করছি। ইয়াতে এয়ারপোর্টে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দরে আশা করছি চলে আসবেন। তা সেখানে আমাদের ব্যাপকভাবে মানে শুধু আমাদের দলের নেতাকর্মীর মধ্যে ব্যাপক সারা উৎস উদ্দীপনা না, আমাদের সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে যে উনি সুস্থ হয়ে ফিরে আসছেন। এই জন্য তাকে ব্যাপক উষ্ণ সম্বর্ধনা অভিনন্দন জানানোর জন্যে মানে আমাদের নেতাকর্মীরা মানে এয়ারপোর্ট থেকে একবারে ওনার বাসভবন পর্যন্ত থাকবেন। আমাদের দলের সিনিয়র নেতারা থাকবেন, কর্মীরা থাকবেন, সমস্ত অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ। গতকালকে আমাদের এখানে একটা প্রেস ব্রিফিং হয়েছে আমাদের গুলশান কার্যালয়ে, চেয়ারপারসনের কার্যালয়ে, সেখানেও কিন্তু মহাসচিব ব্রিফ করেছেন যে কোন প্রক্রিয়া কোন পদ্ধতিতে আমরা সেখানে তাকে আমরা অভিনন্দন জানাবো, যাতে জনদুর্ভোগ না হয়। এই জন্য আমরা রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়িয়ে জনতাকে আমরা বাংলাদেশের পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত হয়েছে আর কি। তার সাথে তো আপনারা শুনছেন যে ডাক্তার জুবাইদুর রহমান যে ওনার পুত্রবধূ আরেকজন আসছেন, আমাদের প্রয়াত আরাফাতুন কুকুর স্ত্রী শর্মিলা, উনি আসবেন। তো ওনারা আসবেন। যেটা বলা হচ্ছে যে কোনো আপনি যেটা বললেন, আমি যেটা বললেন আমাদের সাথে আমরা আছি চ্যানেল আইর অনলাইন প্ল্যাটফর্মে। জি বলুন। আপনি যেটা বলছেন যে ওই ডাক্তার জুবাইদুর রহমানকে দলীয় কোনো পদে তাকে পদায়ন করা হবে কিনা, এই ধরনের মানে যে আলোচনা আছে, গুঞ্জন আছে, বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ বিভিন্ন আলোচনা হতেই পারে। কিন্তু এটা আমাদের দলীয়ভাবে এক পর্যন্ত আমি দলের যুগ্ম মহাসচিব হিসেবে আমার কাছে কোনো মানে সঠিক কোনো তথ্য আমার কাছে ইনফরমেশন নেই যে উনি কোনো সহসায় মানে কোনো দায়িত্বে তিনি আসবেন কিনা। তো এটা হয়তো পরবর্তীতে এটা পার্টির সিদ্ধান্তের বিষয় আর কি। এটা পার্টির যে আমাদের সর্বোচ্চ ফোরাম হয়তো সিদ্ধান্ত যদি হয় তাহলে হয়তো আমরা জানতে পারবেন আর কি। তারেক রহমান কেন ফিরলেন না? না, এটা আমরা তো এটা বিষয়ে আমরা কোনো কথা বলিনি। তো আমরা যতটুকু জেনেছি যে উনি মানে আমাদের দেশের এই পরিস্থিতি পরিবেশে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হলে তিনি বাংলাদেশে অবশ্যই আসবেন। তিনি বাংলাদেশে আসার জন্য তিনি অধীর আগ্রহ এবং উনি খুব উদ্বিগ্ন কবে তিনি তার মাতৃভূমিতে পদার্পণ করবেন, আসবেন। এই জন্যে তার আগ্রহ অনেক রয়েছে। উনি প্রতিনিয়তই কিন্তু আমাদের দলের মানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দর সাথে, পেশাজীবী সংগঠনের সাথে তার প্রতিদিনই কিন্তু মানে আপনি জানেন যে স্কাইপে কথাবার্তা হচ্ছে এবং তিনি মানে সমস্ত ইনফরমেশনগুলো দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি সময় হলে তিনি ফিরবেন। সেই সময়টা কবে উনি এখনও আমাদের কাছে সঠিক তথ্য আমাদের কাছে নেই আর কি। তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই তিনি আমাদের বাংলাদেশের মানুষের নেতাকর্মীদের যে প্রত্যাশা, দীর্ঘদিন যাবত তিনি 17 বছর যাবত তিনি দেশের বাইরে অবস্থান করছেন, তার এই মাটিতে ফিরে আসার জন্যে মানে বসে আছেন আমাদের নেতাকর্মীরা, তার মানে উষ্ণ অভিনন্দন শুভেচ্ছা জানাবেন এবং তিনি এসে এখন যেহেতু দলের একটি চেয়ারপারসন দায়িত্বে তিনি থেকে খুব সফলভাবে এবং তিনি অত্যন্ত ম্যাচিউর। ইতিমধ্যে তিনি যে সিদ্ধান্ত 31 দফা রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে তিনি যা দিয়েছেন সব কিছুই তো আমরা দেখলাম যে এটা মানে জনগণের কাছে আমার যেটা আমি একজন কর্মী হিসাবে মনে হয়েছে যে আমাদের শুধু দল না, মাস পিপল তার এই ভূমিকা মানে উচ্চ প্রশংসা করেছে যে তার রাষ্ট্রনায়ক উচিত ভূমিকা, তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্যতরী হিসাবে তার যে ভূমিকা এখন সেটা সত্যি আমি মনে করি যে প্রশংসনীয়, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং তিনি যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, বিশেষ করে তার যে মানে দলের ভিতরে সংস্কার, দলের অভ্যন্তরে যে মানে গণতান্ত্রিক চর্চাটা নিয়ে জেনে তিনি বেশি মানে প্রক্রিয়া চালাচ্ছেন যে দলের ভিতরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে তাহলে আমরা গণতন্ত্র কি করতে পারি। এই জন্য এই বিষয়টা একটি রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে সবকিছু নিয়েই কিন্তু তাদের ইতিবাচক ভূমিকাটা সত্যি প্রশংসনীয়। ধন্যবাদ। আপনার কাছে আসবো। নির্বাচন কমিশন নিয়ে এনসিপি প্রশ্ন তুলেছে যে এই নির্বাচন কমিশন একটি দলের হয়ে কাজ করছে এবং তাদের অধীনে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে? আমি কথাটা করে বানিয়ে বুঝতে পারিনি।
এনসিপি যেই নতুন না, রাজনৈতিক কথা দলটি- এমনি ধরে না, যেটাই বললেন তার মানে তো বুঝছি, কিন্তু নির্বাচন কমিশন কোন দলের, মানে কোন দলের কথা মিট করেছে বিএনপির কথা মিন করেছে। আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, বিকজ আমি মানে আমার এটা অজ্ঞতা যে আমি এটা জানি না। আর আমি যদি জানতামও তাহলেও সম্ভবত এরকমই বিস্ময় প্রকাশ করতাম। নির্বাচন কমিশনকে আমি যতদূর বুঝেছি এ পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো ভূমিকাই নেই। নির্বাচন কমিশন ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন জারি করেছে ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে। এরপর থেকেই এটা আলোচনা কোর্টের রায়, তো কোর্টের রায়, ইলেকশন কমিশনের কি করার আছে এখানে? এই বিষয়ে আইন এরকম উপদেষ্টা চট্টগ্রামে বলেছিলেন, করে মেয়র জিতেছেন, ওরা মামলা করে জিতেছেন, এটাতে করার কিছু আছে তা মনে করি আমি। মানে ধরেন নির্বাচনটা যদি মাঠে গড়াতো তখন নির্বাচন কমিশনের ভূমিকা দেখে কোনো কোনো জায়গায় প্রশ্ন করা যেত, তাহলে হতো। কিন্তু এখন নির্বাচন কমিশনের অলমোস্ট কী কাজ আছে আমি তো কিছু দেখছি না। সেইখানে ওনারা যদি বলেন তাহলে আসলে ওনাদের থেকে আমার জানতে হবে তারা কি বুঝে বলেছেন, তার উপরে মন্তব্য করতে পারবো আমি, তাছাড়া বলতে পারবো না। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, মব কালচার, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। দ্রব্যমূল্যের আমি বলেছিলাম একটা জাদু দেখিয়েছেন ডক্টর ইউনুস ঈদের আগে। মানে জাদু কথাটা অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, জাদু তো আলটিমেটলি ট্রিক, জি বাস্তব না। জি। তো যেভাবেই হোক না কেন তখন দামটা কমেছিল, দাম আবার বাড়ছে। মানে এরকম কোনো জাদুর কাঠি আসলে নাই যেটা ছুঁয়ে আপনি দ্রব্যমূল্য কমাতে বাড়াতে পারবেন। দ্রব্যমূল্যের এই কষাঘাতে মানুষ জর্জরিত, মানুষ এটা ফিল করে, এই পিচটা ফিল করে এবং সেটা তারা বলছে। আর মবোক্রেসি যেটা বলছেন এইটা আমার কাছে একটু বিস্ময়কর। এই জন্যে যে ধরেন এমনিতে হুজুগে জাতি বলে আমাদের তো একটা বদনাম সুনাম যাই বলেন আছে, মবোক্রেসি তো হুজুগই। হুজুগের মধ্যে আপনি অনেক বাজে কাজ করে ফেলতে পারেন, অন্যায় করে ফেলতে পারেন, কিন্তু হুজুগে ভালো কাজ হয় না। আমরা এর মধ্যে সর্বশেষ যদি বলি তাহলে বলো যে হুজুগে পড়ে যে 3 জন সাংবাদিকের চাকরি চলে গেল, এই আক্রমণ করতে আসছে, বিরাট মব আসছে, আপনারা যদি ওদেরকে বরখাস্ত না করেন, এরকম কথাবার্তা শুনেছি। এছাড়া মবোক্রেসিতে যেরকম করে বিশ্ববিদ্যালয়ের একটা দিনহীন দরিদ্র মুমুক্ষু যুবক মারা গেল সেটাও দেখেছি। এর বিরুদ্ধে সরকারের আরও বলিষ্ঠ, সজাগ, সচেতন ভূমিকা থাকা উচিত। ধন্যবাদ খায়রুল কবির খোকন। আমরা শেষ করব দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, মবোক্রেসি, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে না, চাই। দ্রব্যমূল্য পরিস্থিতি তো এখনো পর্যন্ত যেটা আমাদের মান্না ভাই যেটা বললেন, ঈদের আগে একটি চমক ছিল যে অনেকটা মানে একটু সহনীয় অবস্থায় ছিল, কিন্তু আফটার ঈদ পরে আমরা দেখলাম সেই আগের জায়গায় চলে আসছে সিন্ডিকেট, আবার সেই দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যাদের আয় রোজগার তো বাড়েনি, কিন্তু তাদের ব্যয় অনেক বেড়েছে, মানে বৈষম্য আর কি বেড়েছে। যে বৈষম্যের জন্য লড়াই করেছে সেই ধনী দরিদ্র বৈষম্যটা অনেক এখন বেরিয়ে যাচ্ছে, কারণ মানে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না সিন্ডিকেট এখানে, কারণ তারা নির্বাচিত সরকারের কাছে একটা দায়বদ্ধতা জবাব দিতে থাকে এবং ভয় পায় যে না আমাদের সেই সংগঠন থাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু নির্বাচিত সরকারের তো সেইটা নাই, সেইভাবে তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আমি মনে করি যে এটা মানে আমাদের একমাত্র সমাধান হলো যে নির্বাচিত সরকার হলেই এই মানে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ না যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি বিভিন্ন সময় দেখতে পাচ্ছি হচ্ছে, কারণ সে আইনশৃঙ্খলা অবনতির জন্য মোভ জাস্টিস যেটা, এটাও খুবই দুর্ভাগ্যজনক, যেটা আমাদের মান্নাভাই বললেন। তো এটার জন্য আমার মনে হয় যে প্রশাসনের মধ্যে যে গাপটি মেরে বসে আছে এখনও পর্যন্ত স্বৈরাচারের দোসর দালালরা এখনও বসে আছে, যে বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জায়গায় আর কি প্রশাসন বিভিন্ন জায়গায় সব মহলে আর কি এখনও সবগুলো এখনও কিন্তু এখান থেকে হয় না, অপসারণ করা হয়নি। তো ওরা তো সেখানে চাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। তাই সেই কারণেই অনেক দেখা যায় ল অ্যান্ড অর্ডারটা এখনও স্বাভাবিক আসছে না। একমাত্র সমাধান হলো যে নির্বাচিত সরকারের কাছে তাদের যে দায়বদ্ধতা জবাবদিহিতা জনগণের কাছে থাকে, এবং সেখানে তখন তাদের প্রশাসনও একটা জবাবদিহিতার মধ্যে থাকে, কিন্তু বর্তমানে সেটার ক্ষেত্রে কিছু একটু ল্যাক আছে বলে মনে হয়, যার কারণে সব ক্ষেত্রে সফলতা আসছে না এবং একমাত্র দিন দিন এটা জটিল হচ্ছে।
এই এবং ধরেন আপনার যেটা হচ্ছে যে শুধু এটা না, মনে করি যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এই কারণে যে ধরেন আমাদের দ্রব্যমূল্য এবং আমাদের অর্থনৈতিক সংকট, বিদেশি নিয়োগ প্রায় 31-এ চলে আসছে এবং কূটনৈতিক সম্পর্ক মানে অনেক সময় তারা বলছে নির্বাচিত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কটা করতে চায়, বিনিয়োগও করতে চায় যে যদি কোনো নির্বাচিত সরকার থাকে। অনিশ্চয়তার মাঝে আমাদের ব্যবসায়ীরা বিনিয়োগও করতে চায় না এবং ফরেন ইনভেস্টারও আসতে চায় না। তো এগুলো আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখছি, বাস্তবতা লক্ষ্য করছি। তাই আমার মনে হয় যে এই বিষয়গুলি যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার কাছে সব অনেকটা মানে নিরাপদে চলে আসবে। তাই নির্বাচনটা দেওয়াটা আমি মনে করি খুব জরুরি, নাহলে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট দিন দিন আরও ঘনীভূত হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটা আমি মনে করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত সময়ের মধ্যে একটি যেটা মানে না করলেই নয়, সেটা এখনও পর্যন্ত তারা দীর্ঘায়িত প্রলম্বিত না করে, টালবাহানা না করে তারা একটি রোডম্যাপ ঘোষণা দিয়ে তারিখটা দিলে তাহলে অনেক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। না দেওয়ার কারণে জিনিসটা জনমনে আস্থার সংকটটা রয়ে গেছে, এটাকে আগে ইয়ে করতে হবে। ধন্যবাদ খায়রুল কবির খোকন, মাহমুদুর রহমান মান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলেও দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।